তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 5 পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপার থেকে একটি 20 নম্বরের প্রশ্ন। আদি মধ্যযুগের বর্ণ ও জাতি ব্যবস্থা কেমন ছিল, বা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে আদি মধ্যযুগের ভারতীয় সমাজে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর ভূমিকা কি। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্ন, পরীক্ষায় আসবেই বলা যায়, একেবারে টপ 6 এর কোশ্চেনের মধ্যে একটা। তো এই প্রশ্নটার অ্যান্সার দেওয়াটা বাকি ছিল, তাই একটু দেরিতে হলেও কিন্তু এই অ্যান্সার নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। তো দেখো, আদি মধ্যযুগের বর্ণ এবং জাতি ব্যবস্থা বা বিভিন্ন জনজাতি গোষ্ঠীর কি ভূমিকা, এটা নিয়েই আলোচনা। তো এখানে ভারতে বর্ণ ব্যবস্থার উৎপত্তি কিভাবে হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে। বর্ণ আর জাতি কিন্তু এক বিষয় নয়, এমনটাই মনে করেন বিভিন্ন ঐতিহাসিকরা। তো দেখো, আর্যরা যখন ভারতবর্ষে আসে তখন আর্যরা ছিল দীর্ঘকায় উন্নত নাসিকাযুক্ত গৌড় বর্ণ। আর এদেশের স্থানীয় যারা আদিমতম জনজাতি, যারা হরপ্পা সভ্যতা তৈরি করেছিল, সেই আদিমতম জনজাতি ছিল খর্বকায় কৃষ্ণকায়। তা এরপরে কি হয় যে আর্যরা এদেশে আসার পর আর্য অনার্যরা দীর্ঘদিন এক জায়গায় থাকার ফলে, সহাবস্থানের ফলে এই বর্ণ মিশে যাচ্ছিল, আর্য এবং অনার্যরা মিশে যাচ্ছিল। এই আর্যরা তখন এই অনার্যদের থেকে দূরত্ব বজায় রাখার জন্য বা নিজেদের বর্ণকে রক্ষা করার জন্য তারা এই বর্ণ ব্যবস্থা চালু করে। অর্থাৎ আর্যরা 3টি বর্ণে ভাগ হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। আর এদেশে যারা অনার্য জনজাতি তাদেরকে করে দেওয়া হয় শূদ্র বংশোদ্ভূত। তাহলে এখানে 4টি বর্ণের আবির্ভাব হলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আর্যদের যে প্রাচীনতম ধর্মগ্রন্থ ঋগ্বেদ, সেই বেদের 10ম মণ্ডলের পুরুষ সূক্তে বলা হচ্ছে যে আদি পুরুষ ব্রহ্মা, তার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পদ যুগল থেকে শূদ্রের কাজ হয়েছে, মানে উৎপত্তি হয়েছে। আবার একইভাবে এই 4টি বর্ণের কাজ সামাজিক ক্ষেত্রে, কর্মজীবনে এদের কাজও কিন্তু সেই একই রকম। ব্রাহ্মণের কাজ মুখের কাজ, অর্থাৎ এখানে পূজা অর্চনা করা, বিদ্যা শিক্ষা দেওয়া। বাহুর কাজ ক্ষত্রিয়ের, অর্থাৎ দেশ শাসন করা, দেশ রক্ষা করা। উরু থেকে বৈশ্যদের উৎপত্তি হয়েছে, বৈশ্যের কাজ বিভিন্ন দেশ বিদেশ ঘুরে ব্যবসা বাণিজ্য করা, কৃষিকাজ করা। আর 3টি বর্ণের সেবা করবে পদযুগল থেকে উদ্ভূত এই শূদ্র জাতি। তাই এই মানে বর্ণ, এইভাবে দেখা যায় যে বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এদের যে কাজ সেটাকে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। তো এইভাবে দীর্ঘদিন চলে। বৈদিক যুগটাই এই বর্ণ ব্যবস্থার উপরে দাঁড়িয়েছিল। পরবর্তী বৈদিক যুগে আমরা দেখব যে বিভিন্ন পেশার উদ্ভব হচ্ছে। বিভিন্ন মানুষ, মানে এই বর্ণেরই মানুষ, তারা বিভিন্ন পেশার সাথে যুক্ত হচ্ছে। এই যে শাস্ত্র নির্দেশিত পেশা রয়েছে, 4টি বর্ণের 4টি পেশা, এই পেশার বাইরে গিয়েও আরও অনেক পেশার উদ্ভব হচ্ছে। কর্মকার, স্বর্ণকার, চর্মকার, নাপিত, ডোম, ধীবর, এরকম বিভিন্ন পেশাজীবী মানুষের আবির্ভাব ঘটছে এবং সেই জায়গা থেকে আবির্ভূত হচ্ছে জাতি ব্যবস্থা। তাহলে এখানে একটা বর্ণের ভিতর থেকে অনেক জাতির উদ্ভব হচ্ছে। ব্রাহ্মণ একটা জাতি, সেই ব্রাহ্মণের মধ্যে অনেক উপজাতির আবির্ভাব ঘটছে। ক্ষত্রিয় একটা বর্ণ, সেই বর্ণের মধ্যে অনেক উপজাতির আবির্ভাব হচ্ছে। বৈশ্য একটি বর্ণ, সেই বর্ণের মধ্যে অনেক উপজাতির আবির্ভাব ঘটছে। তো এইভাবে বর্ণ 4টি, কিন্তু হাজার হাজার জাতি রয়েছে এবং এই যত জাতি থাকুক না কেন মূলত 4টি বর্ণেরই অন্তর্ভুক্ত। তাহলে 4টি বর্ণ থেকে অনেক উপজাতির কিন্তু আবির্ভাব হচ্ছে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আদি মধ্যযুগ। তা আদি মধ্যযুগে এই জাতি ব্যবস্থার বিস্তার ঘটে এবং এই যুগটাকে বলা হয় খণ্ড বিচ্ছিন্নতার যুগ। ডক্টর রামশরণ শর্মা, যিনি এই আদি মধ্যযুগের ভারতীয় সমাজ বলে একটি গ্রন্থ লিখেছেন, তো সেই গ্রন্থে তিনি বলছেন যে এই আদি মধ্যযুগে যে অগ্রহার ব্যবস্থা, যে ভূমিদান ব্যবস্থা হয়েছিল, সেই ভূমিদান ব্যবস্থাকে কেন্দ্র করে অনেক জাতি ব্যবস্থার আবির্ভাব ঘটে। কিভাবে না, ব্রাহ্মণদেরকে জমি দেওয়া হয়, বিভিন্ন জায়গায় জমি দেওয়া হয়, ফলে ব্রাহ্মণরা এক স্থান থেকে আরেক স্থানে গমন করে, অর্থাৎ ব্রাহ্মণদের মাইগ্রেশন হয় এবং ব্রাহ্মণরা সেই অঞ্চলে গিয়ে তারা তখন সেই জমিদারি পরিচালনা করতে গিয়ে তাদের অনেক জাতের লোকের প্রয়োজন হয়। ছত্রধর, যিনি সাথা ধরে রাখবেন, বা পালকি বাহক,
বা তৈলকার বা এখানে যে কর্ণিক মানে হিসাবপত্র যিনি নির্ধারণ করছেন বা খাজনা যিনি নির্ধারণ করছেন, সেই করণ কায়স্থ, এরকম বিভিন্ন মানে কর্মচারীর আবির্ভাব হচ্ছে। মানে এই অগ্রহার ব্যবস্থায় দান গ্রহীতা যিনি, যেই ব্রাহ্মণ, তার অনেক কর্মচারীর প্রয়োজন হচ্ছে তার কাজ অনুযায়ী। সেই কর্মচারীরাই কিন্তু এক একটা জাতিতে পরিণত হচ্ছে পরবর্তী সময়। ব্রাহ্মণদের মধ্যেও অনেক কিন্তু গোত্র বা জাতির আবির্ভাব হয়েছিল। যেমন নিহার রঞ্জন রায়, তিনি বাঙালির ইতিহাস লিখেছিলেন। তিনি বলছেন যে রাঢ় বাংলায় প্রায় 56 প্রকারের ব্রাহ্মণদের মধ্যে উপজাতিতে ভাগ ছিল। এছাড়া পুষ্প নিয়োগী, যিনি লিখেছেন দ্য ব্রাহ্মণস বলে একটি গ্রন্থ, যে গ্রন্থে তিনি বলছেন প্রায় 191টি মানে আলাদা আলাদা জাতির উদ্ভব ঘটেছিল শুধুমাত্র ব্রাহ্মণদের মধ্যে থেকে। ব্রাহ্মণদের মধ্যে থেকে চিত্র রায় গুপ্ত বলে একজন রাইটার, তিনি লিখছেন দ্য ব্রাহ্মণস অফ ইন্ডিয়া। এই গ্রন্থে তিনি বলছেন যে ব্রাহ্মণরা বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়েছিলেন। সেই পেশা ভিত্তিকভাবে এই ব্রাহ্মণরা বিভিন্ন গোত্রে ভাগ হয়ে যায়। এইভাবে অনেক গোত্র ব্রাহ্মণদের মধ্যে থেকে আবির্ভূত হয়। এছাড়া ব্রাহ্মণরা যখন মাইগ্রেশন হতো, ব্রাহ্মণদের এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতেন, জমি লাভ করতেন, এই মাইগ্রেশনের ভিতর দিয়ে ওই ব্রাহ্মণের নাম গোত্রকে কেন্দ্র করে, ওই ব্রাহ্মণকে কেন্দ্র করে আলাদা একটা জাতির কিন্তু সৃষ্টি হয়। অর্থাৎ ব্রাহ্মণদের মাইগ্রেশন কে কেন্দ্র করে দেখা যাচ্ছে তার ব্রাহ্মণের নাম, বা ব্রাহ্মণ আগে কোন গ্রামে বসবাস করতেন, তার আদি গ্রামের নাম কি, সেই আদি গ্রামের নাম বা ব্রাহ্মণের নাম থেকে আলাদা আলাদা জাতের উদ্ভব ঘটছে এই আদি মধ্যযুগে। তো এইভাবে দেখা যায় যে আদি মধ্যযুগে জনজাতির সংখ্যা অনেক বেড়ে যায় এবং সমাজে একটা মিশ্র জাতের উদ্ভব ঘটে। এছাড়া এই সময় যে বিদেশিরা ভারতবর্ষে আসছে, অনেক আগে থেকেই আসছে, প্রাচীনকালে বিভিন্ন জাতের মানুষ ভারতবর্ষে আসে এবং ভারতীয় জনজাতির সাথে মিশে যায়। এই মিশ্রিত জনজাতি এইভাবে কিন্তু তৈরি হয়। অনেক উপজাতি, অনেক জাতির মানুষের আবির্ভাব ঘটে এই বিদেশিদের আগমনের ফলে। এদেরকে ধর্মশাস্ত্রকাররা সংকর জাতি বলছেন বা মিশ্র জাতি। তো বিভিন্ন প্রকারের মিশ্র জাতি রয়েছে, তার অনেক লম্বা লিস্ট আছে। তা এইভাবে দেখা যায় বিদেশিদের আগমনের ফলে, ব্রাহ্মণদের এক স্থান ছেড়ে আরেক স্থানে যাওয়ার ফলে, বিভিন্ন পেশাজীবী মানুষের আবির্ভাবের ফলে এই জাতির সংখ্যা কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে আদি মধ্যযুগে। ফলে আদি মধ্যযুগে জাতি ব্যবস্থার বিস্তার ঘটছে এবং বিভিন্ন বর্ণের এই জাতির সংখ্যা বাড়ছে এবং এই জনজাতি গোষ্ঠীর একটা বড় ভূমিকা দেখা যাচ্ছে। এছাড়া প্রশাসনিক কাজকর্মকে কেন্দ্র করেও অনেক সময় অনেক জাতের মানুষের আবির্ভাব ঘটে। যেমন ব্রাহ্মণদের যে হিসাবপত্র রক্ষা করতে হতো, যাকে আমরা কর্ণিক বলি, সেই কর্ণিক থেকে করণ বা কায়স্থ সম্প্রদায়ের উদ্ভব হয়, যাদের কাজই ছিল হিসাব রক্ষা করা। তো এইভাবে দেখা যায় উত্তর ভারতে মহত্তর, পশ্চিম ভারতে পট্টিয়াল, এরকম বিভিন্ন করণিক সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। এরাই কিন্তু পরবর্তীকালে বা বর্তমান ভারতে এরা মেহেরোত্রা, হচ্ছে গৌড়, দেবগৌড়া, পাটিল, এরকম বিভিন্ন যে সমস্ত পদবীর কথা বা উপাধির কথা আমরা জানি, তো এই সমস্ত উপাধিধারী বিভিন্ন জাতের মানুষের আবির্ভাব ঘটছে এই সামন্ততান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থাকে কেন্দ্র করে। তো এইভাবে আদি মধ্যযুগে বিভিন্ন জাতের মানুষের আবির্ভাব ঘটে। এছাড়াও দেখা যায় যে এই আদি মধ্যযুগে যারা বৈশ্য সম্প্রদায়ের লোক ছিলেন, সেই বৈশ্য সম্প্রদায়ের লোকের তাদের যে সামাজিক মর্যাদা, সেই মর্যাদার অবনমন ঘটে। অর্থাৎ বৈশ্য সম্প্রদায়ের অবনতি ঘটে, তারা ক্রমশ উঁচু থেকে নিচুতে নামতে থাকে। আর একেবারে নিচুতে ছিল শূদ্র, তাদের অবস্থার উন্নতি ঘটে, অর্থাৎ তাদের অবস্থান আস্তে আস্তে উপরের দিকে ওঠে। আর উপরে যারা ছিল বৈশ্য, তাদের অবস্থান ক্রমাগত নামতে থাকে। ফলে দুটো সম্প্রদায়ের এক জায়গায় গিয়ে কিন্তু দেখা হচ্ছে। এই জন্য দেখা যায় যে আদি মধ্যযুগে বৈশ্য এবং শূদ্র সম্প্রদায় একই সমান্তরাল রেখায় এরা চলতে থাকে। এর ফলে কি একদিকে বৈশ্যদের অবনমন ঘটছে, আবার শূদ্রদের অবস্থার উন্নতি ঘটছে। কেন বৈশ্যদের অবস্থার অবনতি ঘটছে? কারণ আদি মধ্যযুগে ব্যবসা বাণিজ্যের অবনতি ঘটে। গুপ্ত যুগের পর থেকেই আমরা জানি যে ব্যবসা বাণিজ্যের ব্যাপক অবনতি ঘটছে। ফলে এই ব্যবসা বাণিজ্যে যারা করতেন তাদের অবস্থা সঙ্গীন হয়ে পড়ে। বিভিন্ন লেখা বা সূত্র, ঐতিহাসিক তথ্য থেকে আমরা এটা কিন্তু জানতে পারি যে আদি মধ্যযুগে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন তাদের অবস্থা সঙ্গীন হয়ে যায়। ফলে বিভিন্ন উপজাতির মানুষের আবির্ভাব ঘটে বৈশ্য সম্প্রদায়ের থেকে।
স্বর্ণকার, সুবর্ণকার, সুবর্ণ বণিক, তৈলকার, চর্মকার, বিভিন্ন উপজাতির মানুষের আবির্ভাব ঘটছে। রাঢ় বাংলাতেই শত শত উপজাতির মানুষ বা জাতের মানুষের কিন্তু আবির্ভাব হয়েছিল। শূদ্র শ্রেণী যাদের অবস্থা প্রথম থেকেই খারাপ ছিল সেই ঋগ বৈদিক যুগে দেখা যায়, কিন্তু এদের অবস্থার উন্নতি ঘটে আদি মধ্যযুগে। কেন উন্নতি ঘটে? কারণ তারা এর আগে ছিল ভূমিদাস বা কৃষি শ্রমিক, কিন্তু এই যুগে তারা কৃষি শ্রমিক বা ভূমিদাসের পরিবর্তে কৃষক শ্রমিকে পরিণত হয়। অনেক ধর্মশাস্ত্রে শূদ্রদেরকে গৃহপতি বলা হয়েছে বা অন্নত বলা হয়েছে, যিনি অন্ন দান করেন। অর্থাৎ তারা কৃষিকাজ করছে, যে কৃষিকাজ বৈশ্যদের করার কথা সেটা এখন শূদ্ররা করছে। তারা কৃষি বা কৃষক শ্রেণী হিসেবে তারা পরিচিত হচ্ছেন, তাদের অবস্থা কিন্তু অনেকটা উন্নত হচ্ছে। এবং এই শূদ্র শ্রেণীর মধ্যে আবার সৎ শূদ্র এবং অসৎ শূদ্র রয়েছে, বা বলা যায় উত্তম, অধম বা অন্তজ শূদ্র। এইভাবে এই শূদ্র শ্রেণীর মধ্যেই হাজার হাজার উপজাতির মানুষের আবির্ভাব ঘটে বা জাতের মানুষের আবির্ভাব ঘটে। বিভিন্ন তালিকা রয়েছে, এইভাবে কিন্তু দেখা যায়। এছাড়া বর্তমানে এই যে আমরা করণ কায়স্থ কথাটা বলি, এই যেটা দেখলে আমরা ভাবি যেটা তো ব্রাহ্মণদের থেকে তৈরি হয়েছে, কারণ ব্রাহ্মণরা হিসাব রক্ষা করতেন, হিসাবের কাজকর্ম করতেন। কিন্তু বর্তমান এলাহাবাদ কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে এই করণ কায়স্থের মধ্যে একদিকে যেমন ব্রাহ্মণ রয়েছে, আবার অন্যদিকে শূদ্ররাও রয়েছে। তো এইভাবে শুধু এই যে চারটি আসল যে বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পরবর্তীকালে এগুলো মিলেমিশে যায়। কর্মের ভিত্তিতে, পেশার ভিত্তিতে বিভিন্ন জাতের মানুষের আবির্ভাব ঘটে, এবং এটা বেশি ঘটে আদি মধ্যযুগে। তো এই কারণে অধ্যাপক রামশরণ শর্মা এই যুগটাকে বলেছেন জাতি বিস্তারের যুগ বা খণ্ড বিচ্ছিন্নতার যুগ। তো এইভাবে এটাকে আলোচনা করতে হবে যে জাতি ব্যবস্থা কি, বর্ণ ব্যবস্থা কি, এবং আদি মধ্যযুগে কিভাবে জনজাতি গোষ্ঠী, যেটা ভারতের আদিম জনজাতি যে শূদ্র, তাদের কিন্তু অবস্থার সব থেকে বড় পরিবর্তন আসছে, এবং তারা অসংখ্য সৎশূদ্র, অসৎশূদ্র, উত্তম, অধম বা অন্তজ সূত্রে তারা ভাগ হয়ে যাচ্ছে। এবং এই মিশ্র জনজাতি, সংকর জনজাতি বা এই শূদ্র জনজাতি, এদের সংখ্যাই কিন্তু সব থেকে বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টাকেও আলোচনা করতে হবে। তো এর যে অ্যান্সার রয়েছে 20 নম্বরের, সেটা অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ফোর্থ সেমিস্টার হিস্ট্রি ডিএসসিসি 5 20 নম্বরের প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতে বর্ণ জাতি ব্যবস্থা আলোচনা করো, অথবা আদি মধ্যযুগে ভারতীয় সমাজে জনজাতি গোষ্ঠীর ভূমিকা কী ছিল। উত্তর যেভাবে লিখবে, ভারতীয় সমাজ ব্যবস্থায় ক্রমবিবর্তনের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হলো বর্ণ ও জাতি সম্পর্কিত ধারণা এবং উভয়ের অন্তর্নিহিত সম্পর্ক। বর্ণ জাতি ব্যবস্থার আপাত মিল থাকলেও দুটি ধারণা সম্পূর্ণ অভিন্ন নয়, এদের মধ্যে সূক্ষ্ম প্রভেদ বর্তমান। বর্ণ চারটি, কিন্তু জাতি অসংখ্য, হাজার হাজার জাতি কোনো না কোনো বর্ণের অন্তর্ভুক্ত। এক বর্ণের মধ্যে অনেক জাতির অবস্থান ঘটত। বর্ণ বিভক্ত ভারতীয় সমাজে বিদেশিদের আগমন ও বসবাস এবং বিভিন্ন উপজাতির সমাবেশের ফলে জাতির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ধর্মশাস্ত্রে এই সকল জাতিকে বর্ণসংকর বা বর্ণ সংকীর্ণ আখ্যা দিয়ে আদি বর্ণ বিভক্ত সমাজে সাঙ্গীকরণের ব্যবস্থা করা হয়। অধ্যাপক রামশরণ শর্মা বলেছেন যে বর্ণ ও জাতি বাস্তবে এক ধরনের সামাজিক ভেদাভেদের দ্যোতক। তাই বস্তুগত জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্ণ ও জাতি ধারণারও বৈশিষ্ট্যগত পরিবর্তন দেখা যায়। খ্রিস্টীয় 7ম শতকের পরবর্তীকালে তাম্রশাসন জারি করে ভূমিদানের ঘটনা বৃদ্ধি পায়। এইভাবে জমি ও ক্ষমতা বন্টনের ফলে নতুন সামাজিক গোষ্ঠী ও শ্রেণী ব্যবস্থা গড়ে ওঠে, যা প্রচলিত চতুর্বর্ণ ব্যবস্থা থেকে স্বতন্ত্র। দ্বাদশ শতকে রচিত ভট্ট ভুবনানন্দের অপরাজিত পৃচ্ছতে সামন্ত উপসামন্তদের 8টি স্তর লিপিবদ্ধ করা হয়েছে। মহারাজ, মণ্ডলেশ্বর, মান্ডলিক, মহাসামন্ত, সামন্ত, লঘু সামন্ত, চতুর্শিক, রাজপুত্র প্রভৃতি ক্রম নিম্নস্তরে বিন্যস্ত এই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় তথাকথিত চতুর্বর্ণ ব্যবস্থার গুরুত্ব স্বীকৃত হয়নি। ছত্রধারণ, অশ্বারোহণ, পালকি যাত্রা, তোরণ নির্মাণ ইত্যাদি সামাজিক মর্যাদার দ্যোতক উপাদানগুলি বিভিন্ন স্তরের ভূস্বামীরা নিজ অবস্থান অনুযায়ী ভোগ করতে পারতেন। এক্ষেত্রে প্রচলিত বর্ণ ব্যবস্থার কোনো গুরুত্ব ছিল না।
প্রাপকের ভৌমিক অবস্থানই ছিল তার মর্যাদার মাপকাঠি। আদি মধ্যযুগের ভারতের বিভিন্ন অঞ্চলে পেশা ও প্রশাসনিক ক্ষমতা ভিত্তিক বহু উপাধির জন্ম হয়েছে, যাদের কোনো নির্দিষ্ট বর্ণ বা জাতি হিসাবে সংগঠিত করা যায় না। উত্তর ভারতের মহত্তর, পশ্চিম ভারতের পট্টকিল, দাক্ষিণাত্যের গাবুন্ডা প্রভৃতি কোনো একক জাতি নয়। মধ্যযুগের গ্রাম অঞ্চলে ক্ষমতাধারী এই সকল গোষ্ঠী যথেষ্ট ক্ষমতা প্রতিপত্তির অধিকারী ছিলেন। এদের উত্তরসূরি হিসেবে বর্তমানে মেহতা, মাহাথা, মালহোত্র, মেহরোত্রা কিংবা পটেল অথবা কর্ণাটকের গৌড়া, দেবগৌড়া প্রমুখকে অভিন্ন জাতিবর্ণের অন্তর্ভুক্ত শ্রেণী হিসেবে দেখা যায় না। অধ্যাপক রামচরণ শর্মার মতে গ্রামীণ বন্দোবস্তে এই সম্পদশালী শ্রেণীকে গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে জাতি বর্ণ নির্বিশেষে দেখা গেছে। আদি মধ্যযুগে ভূমিদান ব্যবস্থার ব্যাপকতার সূত্রে নতুন বৃত্তিজীবী শ্রেণীর আবির্ভাব ঘটে। ব্রাহ্মণ ও কর্মচারীদের ভূমি সত্ত্ব দানের সঙ্গে সঙ্গে জমির রাজস্ব নির্ধারণ, কৃষক নিয়োগ, ভূমি সত্ত্বাধিকারীর নথি রক্ষণাবেক্ষণ প্রভৃতি কাজের গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। এই কাজ সম্পাদনের জন্য কর্ণিক এবং নথি রক্ষক নামক কর্মচারী নিয়োগ জরুরি হয়ে পড়ে। এর থেকেই লিপিকর বা কায়স্থ সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। ক্রমে এই নথিকর শ্রেণী কায়স্থ ছাড়াও করণ, পুস্তপাল, চিত্রগুপ্ত, লেখক, অক্ষ পটালিক, অক্ষ পটলাধিকৃত ইত্যাদি নানা নামে পরিচিত হন। বিহার ও উত্তরপ্রদেশে অখৌরি উপাধির প্রচলন আছে। অক্ষর থেকে এই উপাধির সৃষ্টি, অর্থাৎ অক্ষরজীবী লিপিকররা অখৌরি উপাধি পেয়েছেন। আবার এই শ্রেণী বাংলা, বিহার, উড়িষ্যায় করণ উপাধি ভোগ করেন। এরা সবাই কায়স্থ শ্রেণীর অন্তর্ভুক্ত। স্মৃতিশাস্ত্রগুলিতে কায়স্থদের উৎপত্তি বা প্রচলিত বর্ণ ব্যবস্থায় তাদের স্থান সম্পর্কে কোনো উল্লেখ নেই। সম্প্রতি উচ্চ বিচারালয় এই সম্প্রদায়ের মধ্যে ব্রাহ্মণ ও শূদ্র বর্ণের অস্তিত্ব আছে বলে রায় দিয়েছে। রামচরণ শর্মার আদি মধ্যযুগের ভারতের সমাজ এই গ্রন্থ থেকে এই বক্তব্য রাখা হয়েছে। আদি মধ্যযুগের অন্যতম বৈশিষ্ট্য হলো বৈশ্যদের অবনমন ও শূদ্রদের উত্থান। ফলে উভয় বর্ণ এক সমান্তরাল রেখায় অবস্থান করতে শুরু করে। আরবীয় পণ্ডিত আল বেরুনির মতে সেকালে বৈশ্য শূদ্রদের মধ্যে তফাৎ ছিল না, তারা একই এলাকায় মিলেমিশে বসবাস করত। স্কন্দ পুরাণের বক্তব্য থেকে জানা যায় যে কলিযুগে ব্যবসা বাণিজ্যের পতন ঘটেছিল। ডক্টর রামচরণ শর্মার মতে একাদশ শতক থেকে বৈশ্যরা প্রথাগত আইনগত দিক থেকে শূদ্র হিসেবে পরিগণিত হতে থাকে। চৈনিক পর্যটক ফাইহিয়েনের বিবরণেও এই মতের সমর্থন পাওয়া যায়। ডক্টর নিহারঞ্জন রায় তার বাঙালির ইতিহাস গ্রন্থে দেখিয়েছেন যে বাংলায় সেন বংশের রাজত্বকালে ব্যবসা বাণিজ্যের পতনের ফলে বাণিজ্যজীবীদের অবস্থা সঙ্গীন হয়েছিল। পরিণামে সুবর্ণবর্ণিক, তৈলকার, স্বর্ণকার, কর্মকার, কৈবর্ত, সূত্রধর প্রমুখ সৎ শূদ্র পদ থেকে অবনতি বা অবনমিত হয়েছিলেন। অন্যদিকে একই সময়ে সপ্তম থেকে একাদশ শতক শূদ্রদের সামাজিক অবস্থা ঊর্ধ্বমুখী হয়েছিল। তখন তারা কেবল কৃষি শ্রমিক বা দাস মাত্র ছিল না, শূদ্ররা এখন কৃষিজীবী শ্রেণী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। স্কন্দ পুরাণ গ্রন্থে শূদ্রদের অন্নদানকারী, অন্ন ও গৃহপতি বলা হয়েছে। হিউয়েন সাংও শূদ্রদের কৃষিজীবী বলে উল্লেখ করেছেন। এইভাবে আদি মধ্যযুগে শূদ্র বৈশ্যদের মধ্যে তফাৎটা প্রায় মুছে যায়। সমাজে সম্পদ সৃষ্টিকারী, ব্যবসায়ী, কারিগর ও শ্রমজীবী মানুষ একই বর্ণভুক্ত হিসেবে পরিগণিত হয়। কৃষক, কারিগর ও আদি উপজাতীয় মানুষরা শূদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। ব্রহ্মবৈবর্ত পুরাণ ও বৃহৎ ধর্ম পুরাণ সাহিত্যে সৎশূদ্র, অসৎশূদ্র হিসেবে প্রায় 50টি জাতির তালিকা প্রকাশ করা হয়েছে। ব্রাহ্মণ সহ 36টি প্রচলিত জাতির পাশাপাশি বাংলা ও দক্ষিণ ভারতে সৎ ও অসৎ শূদ্র হিসেবে অসংখ্য জাতির নাম উল্লেখ করা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখিত সৎ শূদ্র জাতির অন্যতম ছিল গোয়ালা, নাপিত, মোদক, তাম্বলি, মালাকার, কংসকার, কর্মকার, শঙ্খকার ইত্যাদি। মিশ্র শূদ্র জাতি হিসেবে উল্লেখ পাওয়া যায় স্বর্ণকার, স্বর্ণবণিক, রাজমিস্ত্রি, চিত্রকরণ, সূত্রধর, তেলি, শিকারী, কুস্তিগির, শেঠ, চর্মকার, মাংস বিক্রেতা, কোল, চণ্ডাল, হাড়ি, ডোম, যুগী, কৈবর্ত, রজক, ধীবর, তস্কর ইত্যাদি। বৃহৎ ধর্ম পুরাণে শূদ্রদের সৎশূদ্র ও মিশ্র জাতিভুক্তদের পতিত বা অসৎ বলে বর্ণনা করা হয়েছে। এদের আবার উত্তম, মধ্যম ও অন্তজ এই ত্রিস্তর বিভাজন করা হয়েছে। 3টি স্তরে বিন্যস্ত মিশ্র জাতিভুক্তদের সংখ্যা 40। যাই হোক, আল বেরুনি দেওয়া নতুন জাতি নামের সাথে
পুরাণদ্বয়ের নামের সম্মিলিত সংখ্যা 50-এরও বেশি। অধ্যাপক রামশরণ শর্মা আদি মধ্যযুগকে জাতি বিস্তার ও খণ্ড বিচ্ছিন্নতার যুগ বলে উল্লেখ করেছেন। আলোচ্যকালে প্রচলিত চতুর্বর্ণ ব্যবস্থার মধ্যে বহু জাতি ও উপজাতি জন্ম হয়েছিল। বিভিন্ন তাম্রশাসন অর্থাৎ ভূমিদান পত্র ব্যাখ্যা করে ডক্টর চিত্ররেখা গুপ্ত তার দ্য ব্রাহ্মণ অফ ইন্ডিয়া শীর্ষক গবেষণা গ্রন্থে 194টি গোত্রের উল্লেখ করেছেন। অগ্রহার দান পাওয়ার কারণে ব্রাহ্মণ শ্রেণী দূর দূরান্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এক্ষেত্রে তারা পরিচিত হতো তাদের গোত্র দ্বারা। গোত্রে পূর্বপুরুষের নাম গোত্রের পরিচয় হিসেবে ব্যবহৃত হতো। ব্রাহ্মণদের পরিযানের অর্থাৎ মাইগ্রেশনের ফলে নতুন নতুন অঞ্চলে তাদের বাসস্থান গড়ে ওঠে। পরিবার, পূর্বপুরুষ এবং অঞ্চলের সমন্বয়ে তাদের ভিন্ন ভিন্ন জাতিগত পরিচয় গড়ে ওঠে। গবেষিকা পুষ্প নিয়োগী তার ব্রাহ্মণিক সেটেলমেন্ট শীর্ষক প্রবন্ধে রাঢ় বাংলায় 56টি ব্রাহ্মণ বর্ণভুক্ত উপজাতির উল্লেখ করেছেন। এক্ষেত্রে পরিচিতির মূল ভিত্তি হলো তার আদি গ্রামের নাম। কায়স্থদের মধ্যেও বাসস্থানের ভিত্তিতে একাধিক উপজাতিতে বিভক্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়। দেশভেদ অনুযায়ী ব্রাহ্মণ সহ বিভিন্ন বর্ণের মধ্যে জাতির সংখ্যা বৃদ্ধির বিষয়টি ব্রাহ্ম বৈবর্ত পুরাণেও স্বীকার করা হয়েছে। এখানে শতাধিক জাতির অস্তিত্ব উল্লেখ করা হয়েছে। আবার 8ম শতকে রচিত বিষ্ণু ধম্মোত্তর পুরাণে বলা হয়েছে যে বৈশ্য নারী ও নিচু জাতের পুরুষের সম্পর্কের সূত্রে হাজার হাজার মিশ্র জাতির উদ্ভব আদি মধ্যযুগে ঘটেছিল। রাজপুত জাতির সৃষ্টি জাতি বিস্তারের কাজকে ত্বরান্বিত করেছিল। চালুক্য, চান্দেল্য প্রমুখ সূর্য ও চন্দ্র বংশোদ্ভূত রাজপুত ক্ষত্রিয় ছিল বলে মনে করা হয়। কিন্তু বিদেশি জাতিগুলির ভারতে অনুপ্রবেশ ও এদেশীয় সমাজের অঙ্গীভূত হওয়ার সূত্রে রাজপুতদের সংখ্যা বৃদ্ধি ঘটে। হুন, গুর্জর প্রভৃতি জাতির ভারতীয় বংশধররা রাজপুত নামাঙ্কিত হয়ে ভারতীয় সমাজ ব্যবস্থায় অঙ্গীভূত হলে জাতির সংখ্যা বৃদ্ধি ঘটে। সোলাঙ্কি, চৌহান, তোমর, গাহরবাল প্রমুখ রাজপুত জাতি ক্ষত্রিয় হিসাবেই ভারতীয় বর্ণ ব্যবস্থায় জাতির সংখ্যা বৃদ্ধি করে। বর্ণভেদ ও জাতিভেদ ব্যবস্থা প্রাচীন যুগের ভারতীয় সমাজে শোষণ পীড়নের হাতিয়ার হিসাবে সক্রিয় ছিল বলে বারবার আলোচনা হয়েছে। এই অসহনীয় সামাজিক ব্যবস্থার ফলে সর্বাধিক দুর্দশাগ্রস্ত হয়েছিল নিম্ন শ্রেণীর মানুষ। তাই বৌদ্ধ, জৈন ইত্যাদি ধর্মমত প্রাচীন যুগে কিংবা ভক্তিবাদ মধ্যযুগের সমাজে এই বিশেষ অংশের সমর্থনে দ্রুত শক্তি সঞ্চয় করেছিল। কিন্তু শেষ পর্যন্ত এই অসংখ্য নতুন ধর্ম সম্প্রদায় ভারতীয় সমাজে জাতিভেদ ব্যবস্থাকে পুষ্ট করেছে। রামশরণ শর্মা লিখেছেন যে জন্মগত সুযোগ সুবিধা এবং জাতিভেদ দূর করার জন্য যে ধর্মীয় সম্প্রদায় সৃষ্টি হয়েছিল তারাই আবার বর্ণ ব্যবস্থার শিকার হয়েছে। একে তিনি ইতিহাসের পরিহাস বলে উল্লেখ করেছেন। 7ম শতকের মধ্যেই বৌদ্ধরা 18টি সম্প্রদায় বিভক্ত হয়ে পড়েছিল। কর্ণাটকে আদি মধ্যযুগে জৈনদের মধ্যে 7টি পৃথক সম্প্রদায়ের অস্তিত্ব দেখা যায়। ব্রাহ্মণ্য ধর্মের অনুগামীদের মধ্যেও সম্প্রদায়গত জাতিভেদ দেখা যায়। গুরু কেন্দ্রিক এক একটি ধর্ম সম্প্রদায় নিজেদের গুরুর পরিচয়কে ভিত্তি করে পৃথক পৃথক জাতি হিসেবে পরিচিতি পায়। যেমন কর্ণাটকের লিঙ্গায়েত বা বীরশৈব কিংবা উত্তর ভারতের রাধা স্বামীন সম্প্রদায়ের স্বতন্ত্র জাতি হিসেবে পরিচিতি পেয়েছে। তো এই ছিল আদি মধ্যযুগের বর্ণ ও জাতি ব্যবস্থা বা আদি মধ্যযুগের ভারতীয় সমাজে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর কি ভূমিকা ছিল তার উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের 4th সেমিস্টারের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের প্রশ্নগুলো ইউটিউবে লিখে সার্চ করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।